আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে। আর আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা আমার শুরুই হয় প্রথমত ভুল দিয়ে। জানি না দিনটা কেমন কাটবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমি এটা আমার যখন নাকি বাজার করা হয়েছিল তখন এই মুরগিটা কেনা হয়েছিল। আর আপনারা যারা লাল মুরগি কাটেন তারা তো অবশ্যই জানেন যে লাল মুরগিগুলো অনেক শক্ত হয়, এগুলোর হাড়গুলো অনেক শক্ত হয়, কাটতে একটু প্রবলেম হয়। আর তার উপরে আমি বাচ্চা একটা মেয়ে, এই লাল মুরগিটা কাটবো। তো এমনিতেই তো শক্ত, প্রথমত হচ্ছে শক্ত, আর সেকেন্ড হচ্ছে এটা যখন নিয়ে আসা হয় তখন আমি একটু বের হতে হবে, একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম, যার জন্য আমি এটা না কেটে পুরোটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মূলত ব্যাপারটা হচ্ছে কি যে আজকে ফ্রিজ থেকে এটা বের করেছি আমি হচ্ছে এটা কাটার জন্য। আর আমি ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছিলাম, যার জন্য কিনা আমার রান্নাটাও আজকে লেট হয়ে যাচ্ছে। বিধায় আমি এটা ফ্রিজ থেকে বের করে কিছুটা সময় জাস্ট পানিতে এটা ভিজিয়ে রাখি যেন এটা নরম হয়ে যায়, দেন আমি কেটে নিতে পারি। বাট পরবর্তী সময় দেখলাম যে না, অনেকটা সময় চলে যাচ্ছে বাট এটা নরম হচ্ছে না। দেন আমি এটাকে যখন বরফ ছিল তখন থেকেই কাটা স্টার্ট করে দিই। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা হাত দিয়েও চেষ্টা করছি কাটার জন্য বা ভাঙার জন্য। যাই হোক, অনেক শক্ত তো এমনিতেই থাকে, তার উপরে এটা আরো বরফ, অবস্থাটা কি হতে পারে সেটা একটু আপনারাই গেস করেন যে আমার পরিস্থিতিটা তখন কি হতে পারে। তো ভাবলাম যে না, এখান থেকে পা কেটে নিয়ে গলা কেটে নিয়ে হয়তোবা তারপরে একটা পজিশন পাবো কাটার জন্য। বাট তার সত্ত্বেও আর কি আমি এটা কাটতে পারতেছিলাম না, এতটাই শক্ত ছিল। আর তারপর একটা পর্যায়ে এসে ভাবলাম যে এটা যদি আজকে আমি না কাটতে পারি তাহলে হয়তো আমি জীবন যুদ্ধে হেরেই গেলাম, কারণ এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন যে আমি হাঁপিয়ে গিয়েছিলাম লিটারেলি। বাট তারপরেও ভাবলাম যে না, এটা আমি কেটেই নেব। তো আমি অনেক চেষ্টা করছিলাম বাট তারপরে হচ্ছে না। বাট অবশেষে এটা আমি সাকসেস হই, আমি এটা কাটতে পারি। আর এই মুরগি কাটাটার সাথে সাথে আমি আপনাদেরকে এটাও দেখাতে চাই যে আমার এখানে কতটুকু ধৈর্যের প্রয়োজন হয়েছিল, কতটুকু ধৈর্যের পরীক্ষা এখানে চলছিল। আর আমি এটার সাথে কি পরিমাণের যুদ্ধ করেছি সেটাই জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমি মুরগিটা কেটে ফেলি। যখন আমি এটাকে কেটে ফেলি তখন আমার খুব ভালো লাগছিল। আর এখানে আমি এটা মশলা মাখাবো মুরগিতে, আর মশলা মাখানো এটা তো আপনাদের সাথে শেয়ার করার কিছু নেই। এটা আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে মুরগিটা হোক বা গরুর মাংসটা হোক, যেটাই হোক না কেন, আমি একটু মাখিয়ে ঝাঁকিয়ে বসাই সবসময়। তো এখানে আমি সেটাই করছিলাম। আর এখানে আমি মুরগির ওপরের যে চামড়াটা ছিল সেটা আমি ছিঁড়ে ফেলি, কারণ আমার হাজবেন্ড হচ্ছে চামড়াটা এমনিতে খেতে পছন্দ করে, মাংসের সাথে না, যার জন্য আমি এটা চামড়াটা ছিঁড়ে ফেলি। আর এখানে তো আস্তে আস্তে আমি সব মশলা ইউজ করছিলাম যেগুলো কিনা তরকারিতে প্রয়োজন হয়। তো মশলাগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব, দেন হচ্ছে আমি চুলায় বসিয়ে দেব। আর তারপর এখানে আমি কিছু মাছ নিয়ে নিই, অবশ্যই তেলাপিয়া মাছ, কারণ হচ্ছে আমার হাজবেন্ড আদার্স কোনো মাছ খায় না। এটা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। আর সাথে একটা ইলিশ মাছের লেজা নিই। এটাকে আজকে হচ্ছে আমি মাছগুলো ভাজা রাখবো, আর ইলিশ মাছের লেজাটা ভেজে আমি মা স্টাইলে ভর্তা করব। কারণ আমার ঘরে ইলিশ মাছ খাওয়া পড়ে, বাট ইলিশ মাছের লেজাটা আর মাথাটা, এই দুইটা জিনিস খুব কমই খাওয়া পড়ে। বিকজ আমিও ইলিশ মাছের লেজা বা আদার্স মাছের লেজাগুলো আমি খাই না, আর মাথাটাও খাই না, সেটা আমার হাজবেন্ডও খায় না, যার জন্য কিনা এই দুইটা জিনিস সবসময় এক্সট্রা হয়ে যায়। তো ভাবলাম যে আজকে আমি তেলাপিয়ার সাথে একটু ভেজে আমি এটাকে ভর্তা স্টাইল করে ফেলি, যার জন্য কিনা ছোট একটা মাছ দিয়ে দিলাম। আর এখানে ওটা মাখানো শেষ করে আমি আবার মাংসটা মাখিয়ে নিচ্ছি। দুইটা একসাথে মাখিয়ে আমি আজকে চুলায় বসাবো। তো এটা ভালোভাবে না মাখালে হয় কি, মাংসের ভেতরে মশলাটা যায় না, যার জন্য কিনা আমি খুব ভালো করে হাত দিয়ে একদম মাখিয়ে নিচ্ছিলাম। দেন হচ্ছে আমি এটাকে ভালো করে তো মাখিয়ে নিলাম, আর আমি এখন চুলাতে বসিয়ে দেব। আর তার আগে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম। এখানে তেলাপিয়া মাছগুলো আমি আস্তে আস্তে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি যখনই মাছ তেলে ছাড়তে যাই তখনই তেল আমার হাতে ছিটে আসে। ইভেন নট অনলি মাছ ছাড়ার সময় আমি যদি একটা ডিমও পোচ করতে চাই তখনও আমার হাতে তেল ছিটে আসবে, এটা মাস্ট, কারণ আমি ভয় পাই। আর এখানে ছোট্ট একটা ইলিশ মাছের লেজা দেওয়া হয়েছে।
যাই হোক, দেন হচ্ছে আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পর আমি এখানে একটা পিস দিয়ে দেখলাম আগে তেলটা গরম হয়েছে কিনা, আর তারপর হচ্ছে আমি আস্তে আস্তে এখানে পুরো মাংসটা দিয়ে দেব। আগে ভালো করে তেলটা গরম করে নিতে হবে, তার জন্য দেখতে হবে, কারণ আমার এরকমও রেকর্ড আছে যে তেল গরম না হতে আমি পিঠা দিয়ে দিয়েছি, দেন পিঠাগুলো নষ্ট হয়ে গিয়েছে। মাছ দিয়ে দিয়েছি, মাছগুলো নষ্ট হয়ে যায়, কড়াইতে লেগে যায়। তারপর মাংস দিয়ে দিলে দেখা যাচ্ছে যে হচ্ছে মাংসটা সুন্দর কালার আসে না, বা হচ্ছে স্মেলটা ভালো আসে না, বা গরমই হয়নি ওইখানে, রান্নাটা কি হবে, এরকমও রেকর্ড আছে। তো যাই হোক, এর জন্য এখন আমি আগে চেষ্টা করি যে তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য, অ্যান্ড দেন হচ্ছে আমি রান্নাটা স্টার্ট করি। তো এটা আপনাদের সাথেও শেয়ার করা হয়েছিল, একবার তেল গরম না হতে আমি পিঠা দিয়ে দিয়েছিলাম, যেই কারণে পিঠাগুলো নষ্ট হয়ে যায়। আর এই তো মাছটা আমি পুরোপুরি ভেজে নিয়েছি। হ্যাঁ, যদিও আপনারা এখানে প্রশ্ন করতে পারেন এত কেন ভাজা হয়েছে, আমার হাজবেন্ড এখানে কড়া ভাজাই খায়, যার জন্য আমি এটাই করেছি। আর বিকেলে একটু নানু এসেছিল বাসায়, আর তো বাসায় আসার পরে হচ্ছে আমাদের এই অবস্থা। মানে নানুকে সাজানোর জন্য আমার ছেলেও ব্যস্ত হয়ে গিয়েছিল, একদম নেল শাইনার নিয়ে, আমার আন্টির মেয়ে মেহেদি নিয়ে নানুকে একদম সাজানো স্টার্ট করে দিয়েছিল। তো নানুকে হচ্ছে আমি মুরগির ব্যাপারটা আমি ফোন দিয়ে বলেছিলাম, আর নানু যেহেতু আন্টির বাসা ছিল, মানে হচ্ছে আমার পাশেই, তো নানু আর কি সন্ধ্যার দিকে চলে আসে দেখার জন্য যে কি করেছিলাম আমি। দেন হচ্ছে একটু নাস্তা খেতে চেয়েছিলাম, যার জন্য কিনা চিংড়ি মাছের মাথা নিয়ে এসেছিল। বাট এখানে দেখেন এগুলো কি চলে, চিংড়ি মাছের মাথা এখানে পুরোটা দেয়া হয় না, জাস্ট অর্ধেকটা কেটে এখানে বেসন দিয়ে দেয়া হয়, আর আমাকে দেয়া হয়েছিল এইভাবে, যার জন্য আমি ভেবেছিলাম যে এটা হয়তো বা পুরো আস্ত মাথাটা, বাট পরে দেখি যে না, অর্ধেক। আর মনটা নষ্ট হয়ে যায় যখন এটা দেখে, তখন একটু সাজগোজ করে একটু রেডি হয়ে বের হয়ে যাই ঘোরার জন্য, যেহেতু মন নষ্ট হয়ে গিয়েছে, তো ভালো করতেই হবে। না, তেমন কিছু না, অ্যাকচুয়ালি তখন আর কি সাডেনলি রাতের বেলা প্ল্যান হয় যে একটু বাইরে যাব। আর এই প্ল্যানটা শুধু রাতের বেলায় না, এটা অনেক রাতের বেলা প্ল্যান করা হয়, কারণ হচ্ছে অলরেডি তখন 10টা সাড়ে 10টার মতো বাজে। তো 10টা সাড়ে 10টা যখন বাজে, তো বের হতে, রেডি হতে বা বাসায় ফিরতে আমার কতটা টাইম লাগতে পারে সেটা তো আপনারা গেস করতে পারছেন। আর এখানে একটা মজার ব্যাপার আগে শেয়ার করি, আমার ছেলে এখানে ওর বাবাকে কপি করছিল, ওর বাবা কিভাবে খায় ও সেটা করছিল। আর আমি যেহেতু সাড়ে 10টার দিকে বের হয়েছি, তো ভাবলাম যে তেমন কিছুই খাবো না, ফুচকা খাবো, কারণ অন্য অন্য দোকানগুলো তো খোলা থাকতে হবে রে ভাই। কোনো দোকানই খোলা ছিল না, যার জন্য কিনা আমরা ওইখানে দই ফুচকার অর্ডার করি। তো ওইখান থেকে ফুচকাটা খেয়ে ওইখানে বসেই প্ল্যানিং করি যে নৌকা দিয়ে ঘুরবো। তো যেই কথা সেই কাজ, এখানে আমরা নৌকা দিয়ে ঘোরার জন্য বের হয়ে যাই। আর অনেক রাত হয়ে গিয়েছিল, এখানে নৌকার মামাও বলছিল বাসায় চলে যাবে, বাট আমাদের জন্য আর কি উনি করে থাকে, কারণ উনি আমাদেরকে চিনে। যাই সচরাচর ঘুরতে এর জন্য, বাট এইখানে আজকে গিয়ে যেরকম একটা বিপদের মুখে পড়েছি আমি, এটা আর কখনো ফেস করিনি। কারণ হচ্ছে যেহেতু পানি বেড়ে গিয়েছিল, বৃষ্টি হয়েছিল, আর এটা তো জোয়ার ভাটা, তো একদিকেই শুধু পানি বইছিল। আমি যখন নাকি মানে নৌকায় উঠি তখন তো সবকিছু রিল্যাক্স ছিল, বাট যখন একটু সময় যায় তখন বোঝা যায় যে এটা যারা নৌকার বিষয় জানে তারা বলতে পারবে বা বুঝতে পারবে যে এটা কতটা ভয়ানক। যদি স্রোত একদিকে টানে তখন নৌকাটা উল্টো দিকে আসতে পারে না, কারণ স্রোতের সাথে ভেসে যেতে হয়, এটা নৌকা আসা যায় না, মানে যে নৌকা বায় তার অবস্থাও খারাপ হয়ে যায়। তো এই একটা বিপদের মুখে আমরা সেদিন পড়ি। দেন হচ্ছে আমার বাবুর আব্বু বলে যে মামা, যদি ছোট কোনো আপনার কাছে বইটা থাকে তাহলে আমাকে দেন, আমি আপনাকে হেল্প করছি। মানে হচ্ছে আমার অলরাউন্ডার, কারণ উনি তো হচ্ছে সব কাজে পারদর্শী, ওনাকে আমি এর জন্য অলরাউন্ডার বলি। আর সবকিছুতেই খুব তাড়াহুড়া করে, যার জন্য কিনা অ্যাম্বুলেন্স বলি। তো এখানে আমাকে বলছিল পানিতে হাত দিতে, বাট আমি সাহস পাচ্ছিলাম না, অনেক রাত। আর আপনারা তো এটা সবাই জানেন যে হচ্ছে আমি পানিকে ভয় পাই। আমি যখন কক্সবাজার গিয়েছি আমি তখনও বলেছি আমি পানিকে ভয় পাই। আর যখন এই তো বিপদের মুখে পড়েই যাই, তখন না পারতে, বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন, এখানে না পারতে আমার বাবুর আব্বু আর কি নৌকাটা এখানে ও হেল্প করে মামাকে। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, অলরেডি রাত্রের 12:30 বাজে, তখন বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, আমরা সবাই একটু ভয়ও পাচ্ছিলাম, বাট যদি বলে না ভয়ের পরে জয় থাকে, তো এখানে ভাগ্যিস আমার অলরাউন্ডার ছিল, যার জন্য কিনা নৌকা ও আর কি মামাকে হেল্প করে আমরা একটু ফাস্ট পৌঁছাতে পারি। তো এটা হচ্ছে আমার লাইফের খুবই ভয়ানক একটা মানে রাত।
আমি যেটা যেভাবে ফেস করেছি আমি সেটা সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। জানি না কার কাছে কেমন, বাট আমার কাছে অনেক ভয়ানক মনে হয়েছে। আমরা এখানে অলরেডি বৃষ্টিতেও ভিজে গিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। সো আল্লাহ হাফিজ।